আমন্ত্রণ চ্যানেল 24 বিকাল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শারিয়ার। চট্টগ্রামে নামতে শুরু করেছে বন্যার পানি। বানভাসী মানুষের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানো। একদিকে খাবার ও ওষুধ সহ নানা নিত্যপণ্যের সংকট, সাথে পুনর্বাসনের দুশ্চিন্তায় সাতকানিয়া, বাঁশখালী সহ দুর্গত এলাকার মানুষ। তবে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার, জানাচ্ছেন রনি দত্ত, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। বাবা অটোরিকশা চালক, মা আর ভাই বোনেরা আশ্রয় কেন্দ্রে। তাই বন্যার পানি কমার পর মাথা গোঁজার ঠাইটুকু বসবাসের উপযোগী করতে ব্যস্ত সাতকানিয়ার কেউচিয়া 2 নম্বর ওয়ার্ডের মাদ্রাসা শিক্ষার্থী জায়েদ হোসেন। যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলা দেবো আর কি, যেগুলো এখানে ফুটো হয়ে গেছে সেগুলো তুলে নেব তরলগুলো। বন্যায় ডুবেছে এলাকার নুরুল আলমের ডে নাইট ফার্মেসি। নষ্ট হয়েছে প্রায় 3 লাখ টাকার ওষুধ। আগের বন্যায় ক্ষতি পোষাতে ঋণ নিয়েছেন, যা পরিশোধ হয়নি এখনো। এবারের ক্ষতি কিভাবে পোষাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। আগে একবার নিয়েছে, এগুলো শেষ হয় না, এখন আবার নতুন ভাবে ঋণ নিয়ে কিভাবে করবো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। বৃষ্টি কমায় সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে নামছে পানি। যতই পানি কমছে ততই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। অনেকের ভেঙে গেছে বসতঘর, নষ্ট হয়েছে দোকানপাটের জিনিসপত্র। সবখানেই তাই এখন সংগ্রাম ঘুরে দাঁড়ানোর। পোল্ট্রি ফার্ম সব পলিয়ে গেছে, বাড়িঘর ডুবে গেছে। সমস্ত মাছের ঘেরগুলো ডুবে যাওয়ার কারণে মৎস্যজীবী যারা, তাদের কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেক কষ্ট পাইছে ভাই, ভাত কানে খাই নাই, মানে কিছু খাইছি কিছু খাই নাই, আসলাম। তো কেউ তো সাহায্য সহযোগিতা সরকারি বেসরকারি কোনো পাইতেছে না। সবাই মানে কি অসুস্থ, দুর্বল হয়ে গেছে। কষ্টের বিনিময় হনবত হওয়ার রে বাজি যেটা 2 বেলা খাইব এটা একবার আহাই চলতেছে রে। উপর থেকে চলে গেছে তো পানি, এই একটু শুকনা পড়বো আর কি, রোদ আসার পর একটু শুকনা, তারপর আমরা বাড়িতে যেতে পারবো। একই অবস্থা বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে, যেখানে বিধ্বস্ত হয়েছে বহু কাঁচা আধা পাকা বাড়িঘর, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ, নষ্ট হয়েছে ফসলি জমি। তাই স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। মশারে ভ্যালি বাজারে একটা সুইচ গেট আছে, এই সুইচ গেটে প্রায় 7 থেকে 8টা ছিদ্র আছে, কিন্তু ওখানে কৃত্রিম সংকট করে যারা মৎস্য ব্যবসায়ী তারা ওইখানে মাত্র 2টা ছিদ্র খোলা রাখছে। যেহেতু ঘর বাড়ি পড়ে গেছে, তাদের আশ্রয়স্থল সেটা যদি আপনার পিলার এবং টিন দিয়ে কোনো রকম আশ্রয়স্থল করে দেওয়া যায়। সব মিলে এবারের বন্যায় জেলার 15 উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 9.5 লাখ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিব। সরকারি হিসাবে সাতকানিয়ায় বন্যা কবলিত হয় 85% এলাকা, বাঁশখালীতে এই হার 60%। এছাড়া 80% এলাকা প্লাবিত হয় সন্দ্বীপ আর হাটহাজারী উপজেলায়। 70% এলাকা প্লাবিত হয় লোহাগাড়া ও আনোয়ারায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। বন্যায় 7 জেলায় এখন পর্যন্ত 56 জনের মৃত্যু হয়েছে, এ তথ্য জানিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, বন্যার পানি নামতে শুরু করায় এখন পুনর্বাসনে জোর দিচ্ছে সরকার। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আরও কয়েকদিন সময় লাগবে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় প্রসূতি মায়েদের জরুরি চিকিৎসায় স্পিড বোটের ব্যবস্থা রাখা হয়েছে। আর কৃষিমন্ত্রী জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় আগামী 2 দিনের মধ্যে নতুন বীজতলা তৈরি করে কৃষকদের ধানের বীজ বিতরণ করা হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আমাদের সাথে উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক এবং আহমেদ সোহাগ যুক্ত হচ্ছেন শিক্ষা বোর্ডের সামনে থেকে। প্রথমেই যাব সাদ বিন শফিকের কাছে। সাদ, রাস্তায় এখনো ছাত্রছাত্রীর অবস্থান করছেন, যান চলাচলের কি অবস্থা, আর ওই রাস্তায় ব্যবহারকারী সাধারণ যাত্রীরা কি বলছেন? শাহনাজ, প্রায় 5 ঘন্টা কিন্তু হয়ে গেল সড়ক বন্ধ। এই ঢাকা শহরের একটি প্রধান সড়ক, যেই সড়কটি কিন্তু বেলা 11টার পর থেকে বন্ধ আছে। শিক্ষার্থীরা তাদের
যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু সড়ক অবরোধ করেছে 11টার পরপর। আমি যদি এখানকার পরিস্থিতি একটু দেখাই, প্রচুর মানুষ কিন্তু সড়কে জড়ো হয়েছে। শিক্ষার্থীরা যেমন আছেন, তাদের দাবির প্রতি অনড়। এর ভিতরে আমরা দফায় দফায় দেখেছি পুলিশের সাথে তাদের কথা বলতে, কিছুক্ষণ পর পর একটা দুটো গাড়ি এখান থেকে হয়তো ছাড়ে, আবার বন্ধ করে দেয়। এভাবেই কিন্তু গত 5 ঘন্টা ধরে চলছে। কিছু আহত অর্থাৎ চিকিৎসাধীন মুমূর্ষু রোগী যারা ছিলেন তাদেরকে এখান থেকে পার করে দেওয়া হয়েছে। এর বাইরে কিন্তু আমরা দেখেছি পুলিশকে বিভিন্ন সময় সেই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলতে, যেন তারা সড়ককে অবরোধটা সরিয়ে দিয়ে মানুষের ভোগান্তিতে কমাতে সাহায্য করে। আপনারা এখানে মূল বিষয়টি দাবি সম্পর্কে এর মধ্যে আপনারা জেনেছেন তারা আসলে কি দাবি নিয়ে কথা বলছেন। এখানে বেশ কয়েকটি পক্ষ একসাথে থাকার কারণে পুলিশ আসলে যারা দায়িত্বরত আছেন তারা একবার এক একজনের সাথে আলাপ আলোচনা করছেন, কিন্তু তাতেও আসলে খুব একটা সুরাহা হচ্ছে না। এবং শিক্ষার্থীরা কিন্তু বারে বারে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের পরিস্থিতিটা কিন্তু খুব একটা উন্নতির কিন্তু আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। এবং আসলে কখন নাগাদ এই সমস্যার সমাধান হবে, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে তারা সরাসরি বক্তব্য জানতে চেয়েছেন। এরই মধ্যে আপনি জেনেছেন সংসদে কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল আসলে যারা মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছেন তাদের সাথে কথাবার্তা বলেই কিন্তু সরকার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এবং এই যারা শিক্ষার্থীরা এই মুহূর্তে এখানে আছেন তাদের অনেকেরই কিন্তু আগামীকালকে আপনি জানেন উচ্চ মাধ্যমিক এবং সমমানের যে পরীক্ষা আছে, কারো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আছে, কারো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আছে। তার মধ্যেও কিন্তু সকাল থেকে তারা সড়ক অবরোধ করে রেখেছেন। এবং এটা সমাধান আসলে কখন হবে, যে মানুষের কথা বলছিলেন, প্রচুর মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে ঘন্টার পর ঘন্টা ধরে আটকে থাকার প্রেক্ষিতে, যেটি সুরাহা এখন পর্যন্ত কিন্তু হয়নি। সবাই আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন এই প্রধান সড়কটি থেকে কখনই অবরোধ উঠে যাবে এবং এই সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হবে। জি সাদ, আপনাকে ধন্যবাদ। এবার ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, আপনার ওখানে কি অবস্থা? শারমিন, আমরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে নেই, আছি সায়েন্স ল্যাবে। আজকে সকাল 11টা বাজে যেখানে শিক্ষার্থীরা প্রথম অবরোধ করেছিল, এরপরে তারা এখান থেকে সরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিস চত্বরে অবস্থান নিয়েছিল। এবং সেখান থেকেও শিক্ষার্থীদেরকে যখন সরিয়ে দেওয়া হয় তখন তারা 3টা বাজার 15 মিনিট আগে গিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয়। পুলিশ আমাদেরকে জানিয়েছে তারা ঢাকা শিক্ষা বোর্ডের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান গেটটি ধরে ধাক্কাধাক্কি করে। এক পর্যায়ে পুলিশের সাথে কথা বলে তারা ওখান থেকে চলে আসে এবং বর্তমানে তারা অবস্থান করছেন সায়েন্স ল্যাব একদম মোড়ে। এবং সায়েন্স ল্যাব যেহেতু একটি 3টি রাস্তার মিলনস্থল এই মোড়টি এবং খুব ব্যস্ততম একটি সড়ক, সুতরাং এখানে যখন তারা অবরোধ করছে, অবরোধের প্রেক্ষিতে চতুর্দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ি যানজট সৃষ্টি হয়ে আছে। এবং শিক্ষার্থীরা এখন অনেক বেশি পরিমাণে যে এখানে আছে সেটা বলা যাবে না, অল্প কিছু শিক্ষার্থীরা এখানে এসে এখনো পর্যন্ত অবস্থান করছেন। তারা জানাচ্ছেন তাদের দাবি মানা না হলে তারা আসলে তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখবেন, অর্থাৎ চালিয়ে যাবেন এবং আগামীকালও এই অবরোধ চালিয়ে যাবেন, এমনটা তারা আমাদেরকে এখান থেকে জানিয়েছেন। তাদের দাবির মধ্যে প্রধান দাবি হচ্ছে বন্যা কবলিত এবং ভারী বৃষ্টির মধ্যেও সোমবারের যে পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষাটি বাতিল করা, পাশাপাশি আরেকটি হচ্ছে পদার্থবিজ্ঞানের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র ভুল দাবি করে তারা সেই প্রশ্নপত্রের প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা এখানে আছেন প্রায় 5 ঘন্টা হলো। পুলিশ কয়েকবার তাদের সাথে কথা বলেছেন, তারা বারবারই পুলিশকে ভুয়া স্লোগান দিয়ে এখান থেকে সরে যেতে বাধ্য করেছেন। জি আহমেদ সোহাগ, আপনাকে ধন্যবাদ। শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, এই নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশে কাজের সুযোগ নেই বলে মেধা পাচার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়েছেন যারা উদ্যোক্তা হতে চায় তাদের সহায়তা করবে সরকার। বর্তমান বিশ্ব ব্যবস্থায় দক্ষতা প্রযুক্তি নির্ভর শিক্ষা ও কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনা বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে স্টার্টআপ নিয়ে নিজেদের অভিজ্ঞতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন 4 তরুণ। সরকার প্রধান শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রধানমন্ত্রী জানান স্টার্টআপের জন্য সরকার অর্থ সহায়তা দেবে। প্রথমবার ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে পরবর্তীতে আবারও সহায়তা করা হবে। এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ
উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। দেশে কাজের সুযোগ না থাকায় মেধা পাচার হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা উদ্যোক্তা হতে চায় তাদের সহায়তা করবে সরকার। আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। প্রধানমন্ত্রী বলেন, ইচ্ছা থাকলে যে কোনো প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। সরকার চেষ্টা করছে পরিবর্তনের জন্য। একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য। আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনেক অনেক অভিনন্দন। এর আগে 7টি নির্বাচিত স্টার্টআপকে অনুদান দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বন্যা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানিয়েছেন, মাঠ পর্যায় থেকে আবহাওয়া নিয়ে সঠিক তথ্য পায়নি শিক্ষা মন্ত্রণালয়। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব।